হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকেও রয়েছে আপনাদের জন্য বীজ বপন। তো আজকে কিছু শীতের বীজ আমি বপন করব। এতদিন শুধু আমরা বলছিলাম গরমের বীজ গরমের বীজ গরমের বীজ, এবার কিন্তু গরমের বীজ থেকে আস্তে আস্তে আমরা শীতের বীজের দিকে যাব। তো শীতের কিছু কিছু জিনিস এখনই বপন করতে হবে। তাছাড়া শীতের বীজ এই যে বপন শুরু হলো, এটাই শেষ নয়, এখন একদম চলতে থাকবে শীতের শেষ পর্যন্ত। তো আজকে চলুন বেশ কিছু বীজ নিয়ে এসেছি। আর কি কি বীজ নিয়ে এসেছি চলুন দেখাই। চলুন। আর প্রথমেই বসিয়ে নেবো আজকে গাটি কচু। না, এটা কিন্তু শীতের জন্য নয়, এই আসলে গাটি কচুটা আমার আজকে ব্যাগে খুচরা টাকা খুঁজতে গিয়ে ব্যাগের মধ্যে থেকে বেরিয়েছে গাটি কচু। আমি নিজের কাণ্ড দেখে নিজেই হেসে মরছি। এটা মনে হচ্ছে আমি যখন বোলপুরে গেছিলাম, সম্ভবত মাদের বাড়িতে আমি দেখে এটা তখন একটা কচু বসাবো বলে বাগানে রেখে দিয়েছিলাম। তো দেখুন, আজকে টাকা খুঁজতে গিয়ে আমি এই কচুটা পেয়েছি, এটাই আগে বসাই। তো চলুন, গাটি কচুটা আমি ভাবছি একটু এই বেডের মধ্যেই বসিয়ে দিই, কারণ বেডে ভালো হবে। যদিও কচু আমি বেডে দিতে চাই না, কারণ একবার দিলে তো অনেকটা ছড়িয়ে যাবে কচুটা। তো পরবর্তীতে গাছটা যদি হয় তাহলে রিপোর্টও করা যাবে। আর গাটি কচু কিন্তু খুব সুন্দর হয়। আর একবার আমার এত ভালো হয়েছিল, কবে রেখে দিয়েছি, শুকিয়েও গেছে। আশা করছি হয়ে যাবে। কচু কিন্তু এভাবে রেখে দিলে হয়ে যায়। তো প্রথমে আজকে গাটি কচু দিয়েই শুরু করলাম। আর বাড়ির গাটি কচু ভীষণ সুন্দর হয়। আমার একটা হয়েছিল নিচে, আমার মনে হয় এখনও আছে সেটা। বাপরে, আজকে আবার খুব রোদ উঠে গেছে সকাল সকালই। এবারে চলুন এই যে করলার দানাটা ফেলে দিই। এই যে করলার দানাটা, এটাও কিন্তু ব্যাগে ওই খুচরা টাকা খুঁজতে গিয়ে ব্যাগে আমি গাটি কচু আর করলার দানা পেয়েছি। তো করলার দানা দুটো ভালো আছে মনে হচ্ছে, আর দুটো একটা সাইড একটুখানি এই যে কিসে খেয়ে নিয়েছে না, অনেক দিন থাকতে থাকতে হয়তো নষ্ট হয়ে গেছে। তো চলুন দুটো করলার দানাও বসিয়ে দিই। তো বসিয়ে দেবো, চারটেই হবে মনে হচ্ছে, দুটোই। আমি এই যে এই বেডটাতে বসিয়ে দিই। এই বেডটায় এখন আর কিছু নেই। ব্যাস। আর এরকম 12 ইঞ্চি গ্রো ব্যাগে আপনারা দুটো করলার দানা কিন্তু করতে পারেন। দুটো গাছ খুব ভালোভাবেই হবে। আর এদিকে যে গাঁদার চারাগুলো দিয়েছিলাম, সেই গাঁদার চারাগুলো কিন্তু এই যে কদিন বৃষ্টি হয়েছে তাতে এখন খুব ভালো দাঁড়িয়ে গেছে। এগুলো নিয়ে আর ভয় নেই, এবার হয়ে যাবে। আর এগুলো এই ছোটোবেলা থেকেই আমি মাথাটা কাটতে শুরু করব। এই যে একটুখানি পিঞ্চিং করে দিচ্ছি, তাহলে এখান থেকে আবার ওরা ব্রাঞ্চ নিয়েই বেরোবে, মানে ছোটোবেলা থেকেই বুশ হয়ে যাবে। এটার মাথাটা কাটাই আছে, আর এটা কিন্তু অলরেডি 4টে ডাল বেরোতে শুরু করে দিয়েছে। এখানেও 2টো ডাল বেরোচ্ছে, আর এইগুলো সব 1 ডাল আছে। এইগুলো কেটে দেব, একদম একটুখানি মাথা থেকে এরকম কেটে দেবেন। আর গাঁদার চারাটা কিন্তু এখনই বসাবেন, আর এখনই বসালে শীতের প্রথম দিকেই কিন্তু গাঁদা ফুলটা পেয়ে যাবেন। এই যে এখানে আরও কয়েকটা চারা কিন্তু বসানোর মতো হয়ে গেছে। তো এখান থেকে আমি কোন ডগাটা নেব? এই যে এই ডগাটা নেই, কারণ আমার অনেকজনাকে দেবারও আছে। আরও কিছু চারা আমাকে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে হবে। তো আমি 5টা চারা এই যে নিয়ে নিলাম এখান থেকে আরও প্রচুর চারা আমি করে নিতে পারবো। এই যে ছোট্ট ছোট্ট ফাঁকা টবগুলোতেই এখন আমি চারাগুলো বসিয়ে দেবো। আর যেই চারাগুলো বড় হবে, একটু ছোট্ট ছোট্ট যে গ্লাসগুলো হয় তাতে রিপোর্ট করে রাখলেই যে যখন যেটা নেবে ওখান থেকে দিয়ে দেওয়া যাবে। সাইডের পাতাগুলো যে একটু কেটে দিলে ভালো হয়, ওগুলো ভুলেই গেলাম। থাক, তাতেও কিছু প্রবলেম হবে না, ঠান্ডা জায়গায় রেখে দেব। ব্যাস, এখানে আবার 5টা চারা রেডি হয়ে যাবে। আর রেখে দেবো একদম এই যে ভেতর দিকে, যেখানে একেবারেই রোদ পড়বে না। আর এই যে বৃষ্টির জল এই গ্লাসটার মধ্যে রয়েছে, এই জলটাই দিয়ে দিই। চলুন এবার আমরা আবার বীজ বপন করি।
এবারে নেব এই যে মূলোর বীজ। এই দেখুন কদিন ধরে আমি অন্তিমের মাথা খাচ্ছিলাম মূলোর বীজের জন্যে, আজকে থাকলে খুব বকবক করতো কারণ মূলোর বীজ তো আমার দেখছি রয়েইছে, আমি খেয়ালই করিনি। এখানে দিয়েছিলাম আমি ফুলেশ্বরী ডাটা, তো ডাটা এই দেখুন ডাটাগুলো গজিয়েছিল, আর এত বৃষ্টি কয়েকদিনে যে হলো সেই বৃষ্টিতে কিন্তু মনে হচ্ছে ডাটাগুলো বেশিরভাগই গলে গেছে। আর এদিকে যে ডাটাগুলো রয়েছে এগুলো আর হবে না, এগুলো আমি এবার তুলে ফেলবো। আর এইখানে বরং আমি মূলোটা দিয়ে দিই, কারণ গত বছর আমার কিন্তু এখানেই মূলোটা হয়েছিল আর খুব সুন্দর হয়েছিল। আর এই যে মূলো দিচ্ছি এটা কিন্তু শীতেরই বীজ, কিন্তু মূলো এখন দিলে খুব ভালো হবে, কিছুদিন পর মূলোটা পাওয়া যাবে। তবে যদি খুব বেশি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু একটু ঢাকা দিয়ে বাঁচাতে হবে। খুব বেশি বৃষ্টি হলে মূলোগুলো একেবারে গলে যাবে আর হবে না। তবে গাছ যখন একটু বেড়ে যাবে, অল্প 3-4 ইঞ্চি মতো লম্বা হয়ে যাবে, তখন কিন্তু আর যতই বৃষ্টি হোক কিছু করতে পারবে না, ওরা তখন ঠিক থাকবে। আর এখানে দেখুন আমি দিয়ে নিলাম বেশ কিছুটা গোবর সার, কারণ এই যে মাটিটা তৈরি হচ্ছে এখন এটা কিন্তু শীতের জন্য তৈরি হয়ে যাচ্ছে। তো আমি বেশ অনেকটাই গোবর সার এখানে দিয়ে নিলাম। এর পরবর্তীতে গোটা শীত আমি যে বাগানটা করব এই গোবর সারটাই কিন্তু খাবার হিসেবে দেওয়া হয়ে গেল, আর কোনো গোবর সার আমার লাগবে না দিতে। আর এরপরে এই যে বৃষ্টির জন্য এখন যেমন খোলের সারটা দেওয়া যায় না, আর যখন ড্রাই ওয়েদার থাকবে তখন তো আমরা খোলের তরল সার দেবই। তো খোলে তরল সার দিলেই আর কিন্তু কোনো খাবারের দরকার নেই, এই যে গোবর সার দিলাম আর খোলের তরল সার, ব্যাস এটাতেই দেখবেন এখানে যাই বসাবো তাই কিন্তু ভীষণ সুন্দর হবে। তো বীজ ছড়িয়ে হালকা করে একটু খুঁড়ে দিলাম আর একদম রেডি হয়ে গেল মূলোর বেড। এবারে চলুন দিয়ে দেবো যে একটুখানি পালং শাক, তার মধ্যে আবার 2টো শশার বীজও রয়েছে মনে হচ্ছে। আর এই পালং শাকটা আদৌ কি গজাবে নাকি জানি না, কারণ এটা আলগা পড়েছিল, প্যাকেটে খুব ভালো করে মুখটা আটকানো ছিল না। এটা ঝিঙের বীজ, চলুন তবু দিয়ে দেখি। আপনারাও এই সময় কিন্তু পালং শাক দিয়ে দিতে পারেন। আমার তো বেশ কিছুদিন ধরেই পালং শাক হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। না, এই জায়গাটা এখন আমি আর নষ্ট করব না, এটা অন্য কিছু দেওয়া যাবে। কোথায় দিই পালং শাকটা? এই যে এই বেডটা একদম ঘাসে ভর্তি হয়ে আছে, আর এটা কিন্তু অনেকটা বেশ জায়গা আছে, এখানে এখন কিছুই হচ্ছে না। এইখানেই চলুন এবার একটুখানি জায়গা বার করে দিয়ে দিই। কয়েকটা ডাটা রয়েছে, ডাটাগুলো নিয়ে নেব। একদম নরম মাটি, এখন কিন্তু ঘাস তুলতে কোনোই অসুবিধা নেই, টান দিলেই যে এগুলো চলে আসছে খুব সহজে। যা বৃষ্টি হয়েছে একদম জল 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 হয়ে রয়েছে মাটিটা। এখানেই দিয়ে দিই এগুলো। এখানে জলও দিতে হবে না, খুব ভেজা রয়েছে মাটিটা। তো আপনারা এখন ফ্রেশ পালং বাজার থেকে এনে দিয়ে দেবেন। আমার এটা যদি গজালো তো ভালো, তা না হলে আমি আবার কিন্তু ফ্রেশ পালংয়ের বীজ এনে দিয়ে দেব। যা, আমার একটা চিচিঙ্গা এখানে পচন ধরে গেল কেন? এটা আজকেই তুলে নিতে হবে, তা না হলে নষ্ট হয়ে যাবে। কালকেও কিন্তু খেয়াল করিনি যখন আপনাদের দেখিয়েছিলাম, আজকেই দেখতে পাচ্ছি একটুখানি ফাঙ্গাস হয়ে গেছে এখানে। আর এখানে রয়েছে একটুখানি গোলমূলোর বীজ গত বছরের, তো কিছুটা বীজ দেখছি নষ্টও হয়ে গেছে, আর কিছুটা মনে হচ্ছে ভালো আছে, হবে। তো এটাও কোথাও একটা বসিয়ে দিই। এই যে এখানে যে আমের চারা 2টো রয়েছে, এইখানে এখন কিছুই করা যাবে না, তো এই গোলমূলোটা আমি এই আমের চারার চারপাশ দিয়েই দিয়ে দিই। 2-4টে হলে এর মধ্যেই হবে। একটুখানি খুঁড়ে দেব। একটা আমের চারা এখান থেকে আমি সরিয়ে দেব। এগুলো এই আম্রপালি যে এমনি চারাই যে আমি বসিয়েছিলাম দিয়েছিলাম সেটাই, ব্যাস। যদি 2-4টে হয় এর মধ্যেই হবে। তো বীজ বপন তো মোটামুটি কমপ্লিট হলো। আর কালকে আমার এক বোন জানতে চেয়েছো যে
এই যে লঙ্কা ম্যাচিওর হলে আমি কি করে বুঝতে পারি? লঙ্কা ম্যাচিওর হলে লঙ্কাতে চাপ দিলেই কিন্তু বোঝা যায় যে লঙ্কাটা ম্যাচিওর হয়েছে কিনা। তো একটা শব্দ আমি দেখি তোমাদের শোনাতে পারি কিনা। বুঝতে পারছো শব্দটা? আমি কিন্তু এরকমভাবে চাপ দিলেই বুঝতে পারি। এই দেখো, শব্দটা শুনেই যে লঙ্কাটা ম্যাচিওর হয়ে গেছে। ম্যাচিওর না হলে কিন্তু এই শব্দটা হবে না। তো আজকেও বেশ খানিকটা লঙ্কা আমি তুলে নেব। আর এখন কিন্তু প্রত্যেক দিনে আমি বেশ খানিকটা করে লঙ্কা তুলে নিচ্ছি, আর নিজের খানিকটা রেখে আর খানিকটা করে কাউকে দিতেও পারছি। আর নিজের গাছের এত সুন্দর লঙ্কা দিতে কিন্তু বেশ ভালোই লাগে। আর লঙ্কাগুলো ঝাল কি বলবো, মানে ভীষণ ঝাল হয়েছে। আসলে গাছগুলো যত বড় হচ্ছে দেখছি লঙ্কার সংখ্যাও কিন্তু তত বাড়ছে। এটা খুবই স্বাভাবিক যে যত ডালপালা বেশি হবে, যত ছড়াচ্ছে গাছটা, তত কিন্তু প্রত্যেকটা ডালে ডালে প্রচুর লঙ্কা এসেছে, আর লঙ্কা কিন্তু প্রচুর পরিমাণে পাচ্ছি। তার মানে এই গাছটা যদি আরও ভবিষ্যতে আমি একটু বাঁচিয়ে রাখতে পারি, তাহলে লঙ্কা কিন্তু আরও প্রচুর পাবো, এর থেকে হয়তো আরও বেশি পাবো। আর এইবারে কিন্তু লঙ্কাটা খুব ভালোভাবে এসছে, মানে একদিকে হচ্ছে আর একদিকে ফুলও আসছে। তো মনে হচ্ছে লঙ্কাটা এবার বেশ অনেক দিন ধরে একটানা পাওয়া যাবে। চলুন দেখি কতগুলো তোলা হলো। এই দেখুন, এখানে কিন্তু তুলে নিয়েছি বেশ অনেকটা লঙ্কা। কত তাড়াতাড়ি, আসলে এখন লঙ্কার সাইজগুলো এত সুন্দর বড় বড় হয়েছে, একটু তুললেই কিন্তু বেশ হাত ভরে যাচ্ছে। তো চলুন এবারে অন্য দিকের কাজকর্মগুলো একটু দেখে নিই। আর এখানে রয়েছে এই যে লাল চাইনিজ গাঁদা, এগুলো বেশ ভালো হচ্ছে, ঝাঁকড়া হচ্ছে। আমি মাথায় আগেই একদিন ভেঙে দিয়েছিলাম। তো এইগুলোতে কতদূর কি ফুল হবে, বা আদৌ যে চাইনিজ গাঁদাগুলো ছোট ছোট হয়, চারাতে কাটিংয়ে ওই রকম হবে নাকি জানি না, তবে খুব ভালো চারা হয়েছে। আমি কয়েকটা কাটিং বসিয়ে রাখছি, দেখা যাক কি হয়। আর এখানে চলে এলাম একটু পালং শাক তুলতে। আজকে যদিও হারভেস্টিং কিছু করব বলে ভাবিনি, কিন্তু পালং শাকটা কালকেও তুলতে ভুলে গেছিলাম। ভেবেছিলাম তুলে নিয়ে যাব। আর রয়েছে ঘরে একটু পনির। আর এর আগেই একদিন আপনাদের বলেছিলাম যে আমার ছেলেরা পালং পনির খেতে খুব ভালোবাসে, তা একটুখানি পালং শাক আজকে এখান থেকে নিয়ে নেব। তো বৃষ্টিতে খুব নোংরা হয়ে গেছে পালং শাকগুলো, একটুখানি ধুয়ে নিতে হবে। পালং শাক আর ডাঁটার শাক দুটোই একটু ধুয়ে নেব। আর এই যে অসময়ে যদি আপনি গার্ডেনে এইরকম একটু পালং শাক করে খেতে পারেন, তাহলে কিন্তু খুব শান্তিতে খাওয়া যায়। যে এই অসময়ের জিনিস কিন্তু সবসময় একটু কীটনাশক বেশি দেওয়া হয়। তো গার্ডেনে করে নিলে একদম ফ্রেশ আর অর্গ্যানিক সবজিটা কিন্তু পাওয়া যায়। তো দেখুন, না চাইতেও কিন্তু বেশ অনেকটা হারভেস্টিং আজকেও হয়ে গেল একটু ডাঁটা শাক, আর হলো একটুখানি চিচিঙ্গা, খানিকটা লঙ্কা, আর একটু পালং শাক। আর এদিকে দেখুন আমার এই যে ঘটি বাটির গাছগুলো কি দারুণ হচ্ছে। ফুল কিন্তু বেশ ফোটা শুরু হয়ে গেছে। দিনে দিনে আরও ফুলের সংখ্যা নিশ্চয়ই অনেকটা বেড়ে যাবে। আর এই যে সবুজের মধ্যে দু একটা করে ফুল, সে যে কি অপূর্ব। আর কুড়িতেও এদিকটা একদম ভর্তি হয়ে গেছে। তো বকবক করতে করতে চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আর আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা একদম আমার নতুন বন্ধুরা আছেন, তারা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।